যখন আসলে গ্যাজেট হলো, গ্যাজেট হওয়ার পরে আমাদের 1 মাসের মধ্যে শপথ দেওয়াটা হচ্ছে আইনি বাধ্যবাধকতা। কিন্তু 1 মাসের মধ্যে একটা দীর্ঘ সময় আপনারা জানেন যে বিষয়টা সাবজুডিস ছিল একটা রিটের কারণে, এবং আমাদেরকেও লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল, আমাদেরকেও রিটে পক্ষভুক্ত করা হয়েছিল মন্ত্রণালয়কে, স্থানীয় সরকার বিভাগকে। তো এক দফায় সাবজুডিস থাকার পরে সেটা খারিজ হলো, তারপরে আবার এটা অ্যাপিলেট ডিভিশন গেলে আবার সাবজুডিস হয়ে গেল। তো এটা তো সাধারণ বিষয়, এটা সবাই রাষ্ট্রের প্রত্যেক নাগরিকই প্রায় জানেন যে বিচারাধীন থাকা অবস্থায় এই বিষয়ে আসলে কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ আমাদের নেই। এটা হচ্ছে কন্টেম্পট অফ কোর্ট হওয়ার সম্ভাবনা আছে। তো সেই জায়গা থেকে সেই সময় আমাদের কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ ছিল না। ইভেন 24-25 তারিখে 25শে মে নিয়ম অনুযায়ী, যেহেতু 26শে মে আমাদের লাস্ট ডেট অফ শপথ ছিল আইন অনুযায়ী, আমাদের একটা ফাইলও উত্থাপন করা হয়েছিল শপথ দেওয়ার বিষয়ে, এবং ফাইল আমার পর্যন্ত এসেছিল। তখন ইনফর্মালি আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চাই যে বিষয়টা তো এখন অ্যাপিলেট ডিভিশনে বিচারাধীন। এখন এই বিষয়ে আমাদের কী করণীয় কী, যেহেতু একদিকে আমার আইনও আছে 1 মাসের মধ্যে শপথ দিতে হবে, 30 দিনের মধ্যে, 30 ক্যালেন্ডার ডের মধ্যে, তো সেটাও শেষ হয়ে যাবে। এক্ষেত্রে কি আমাদের আইনভঙ্গ হবে কিনা, আইন মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আরও অ্যাটর্নি জেনারেল সহ বাকিদের সাথে আলোচনা করে আমাদেরকে এটাই জানানো হয়েছে যে যেহেতু বিষয়টি বিচারাধীন, এই মুহূর্তে শপথ দেওয়ার সুযোগ নেই, এটা কন্টেম্পট অফ কোর্ট হওয়ার সম্ভাবনা আছে, বা এটা যেহেতু অ্যাপিলেট ডিভিশনে সর্বোচ্চ আদালতে এটা বিচারাধীন আছে, ওনারা যদি আমাদেরকে আবার কোনোভাবে করে বসেন। তো সেই জায়গা থেকে গ্যাজেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এবং পরবর্তীতে 1 জুন আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের মেয়াদও শেষ হয়ে গিয়েছে, এবং সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তো আমাদের শপথ দেওয়ার কোনো সুযোগ নেই। এবং অ্যাপিলেট ডিভিশন থেকে যেই অবজারভেশন দেওয়া হয়েছিল যে এই বিষয়ে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে, ইলেকশন কমিশন আসলে নতুন করে কোনো সিদ্ধান্তও জানায়নি। ইলেকশন কমিশন বলেছে আমরা গ্যাজেট তো করে ফেলেছি, আমরা তাও এটা 15 দিন পরে জানিয়েছে। ততদিনে গ্যাজেটের মেয়াদ শেষ হয়ে 20 দিন হয়ে গেছে। তো একটা গ্যাজেট যেটা ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে অলরেডি, সেটাকে সিদ্ধান্ত আকারে দেওয়াটা আমাদের জন্য আসলে খুবই বিভ্রান্তিকর, যে একটা অকার্যকর জিনিসকে সিদ্ধান্ত আকারে যখন আবার ইলেকশন কমিশন বলছে অ্যাপিলেট ডিভিশনের অবজারভেশন অনুযায়ী, তো তখন আমাদের করণীয় নির্ধারণ করাটা আসলে আমাদের জন্য মুশকিল। কারণ এই গ্যাজেটটা অকার্যকর ছিল, অকার্যকর হওয়ার 20 দিন হয়ে গেছে, এবং একই সাথে আমাদের আমাদের যেই সিটি কর্পোরেশনেরও মেয়াদ শেষ হয়ে গেছে। আমি তো লিগ্যাল কেউ না, এই বিষয়টা আরও খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন আমাদের মাননীয় আইন উপদেষ্টা। তিনি আইনের প্রফেসর এবং আইনের একজন এক্সপার্ট পার্সন, এখন আইন মন্ত্রণালয়ের দায়িত্বে। তিনি একটা টিভি টক শোতে জিনিসটা খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন। তো আমি যতটুকু এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার কারণে যতটুকু জানতে হয়েছে, জেনেছি, সেটাই আপনাদেরকে বললাম। কিন্তু তার পরবর্তীতে যেই ঘটনা প্রবাহ চলমান আছে, আমার মনে হয়েছে যে এখানে আমরা আরও ম্যাচিওরভাবে হয়তো আগাতে পারতাম। যেটা আমরা দেখলাম যে এক ধরনের অবরুদ্ধ করে সিটি কর্পোরেশনকে, এবং আমাদের একটা অ্যাসেসমেন্ট অনুযায়ী প্রায় 30-40% আমাদের বিগত মাসের তুলনায় গত মাসের নাগরিক সেবা বাধাগ্রস্ত হয়েছে। এবং এখন যেটা হয়েছে, এখন পুরোপুরি সিটি কর্পোরেশন দখল করে ফেলার কারণে, এবং সিটি কর্পোরেশনের আপনারা জানেন অফিসগুলো এক ধরনের দখল করে ফেলার কারণে যেই 60-70% আমরা নাগরিক সেবা দিতে পারছিলাম, সেটাও পুরোপুরি ডেডলক অবস্থায় চলে যাওয়ার একটা শঙ্কা তৈরি হয়েছে। এবং এই শঙ্কার পরেই আপনারা যদি খেয়াল করেন, আমি এই বিষয় নিয়ে সেভাবে মন্তব্য করতে চাইনি এর আগে, সেই শঙ্কার কারণে আমাকে মন্তব্য করতে হচ্ছে, কারণ এটা আমাদের পাবলিক ইন্টারেস্টের বিষয়। ঢাকা দক্ষিণে প্রায় 1 কোটির উপরে জনসংখ্যা, তাদের একেবারে দৈনন্দিন সেবা, আপনার বাসা থেকে যদি প্রতিদিন কেউ ময়লাটা না উঠায়, আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে। এই দৈনন্দিন কার্যক্রম যদি কোনো কারণে ব্যাহত হয়, এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অবস্থায় এটা আমার জন্য একটা ফেলিওর হিসেবে, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল অংশীজনদের জন্য একটা বড় ফেলিওর হিসেবে আসলে থাকবে। তো সেই জায়গা থেকে আমাদের আহ্বান থাকবে যে জনাব ইশরাক হোসেন বিষয়টাকে একদিকে আইনি বিষয়টাও বিবেচনা করবেন, এবং যেহেতু আপনারা জানেন যে বিএনপির সাথে এখন অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো বোঝাপড়া, যেই টেনশনটা ছিল বিগত সময়, সেটাও এখন আর নেই। একটা বৈঠককে কেন্দ্র করে সেই টেনশনটা অনেকটাই লাঘব হয়েছে, এবং এই সৌহার্দ্যপূর্ণ অবস্থানটা আমরা ধরে রাখতে চাই, এবং সেটা ধরে রাখার জন্য সকল পক্ষকেই আসলে
দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। প্রথমত হচ্ছে উনিও আমাদের গণঅভ্যুত্থানেরই একজন অংশীজন হিসেবে আমি মনে করি, এবং যে কারণে দেখবেন যে পুরো এই 1-1.5 মাসের ঘটনাক্রমে আমি কখনও ওনাকে টার্গেট করে, বা আমার জায়গা থেকে আমি স্পষ্ট করেছি, কিন্তু কখনও ওনাকে টার্গেট করে কিছু বলিনি, কারণ এটা আমার মন আমাকে সায় দেয় না যে আমি এ বিষয়ে কিছু বলি। তবে আমরা আরও দায়িত্বপূর্ণ আচরণ প্রত্যাশা করেছি আগে এবং এখনও করি। এবং যেটা হয়েছে যে সিটি কর্পোরেশন তালাবদ্ধ করা, আপনারা জানেন এটা সরকারি কাজে বাধা, এবং আমাদের অফিসারদেরকে কাজ করতে বাধা দেওয়া, এটাও একটা ক্রিমিনাল অফেন্স আমাদের প্রচলিত আইনে। এবং মেয়রের চেয়ারে বসা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আইনের চোখে একটা অপরাধ। তবে সেই জায়গা থেকে আমি যেটা বললাম সেটা আবারও বলি যে সরকারের সাথে রাজনৈতিক দলের যে একটা সহাবস্থানপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই সম্পর্কটাকে যাতে আমাদের কোনো সিদ্ধান্ত আসলে ক্ষতিগ্রস্ত না করে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি ফোকাস। তবে এই সম্পর্কটাকে সুন্দর রাখার জন্য আমার মনে হয় প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা জরুরি, এবং সরকার রাজনৈতিক দলগুলো থেকে যেই উদ্যোগটা ছিল এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে পৌঁছানোর জন্য, সেটা যাতে ব্যাহত না হয় সেজন্য রাজনৈতিক দলগুলোরও আরও দায়িত্বশীল হওয়াটা গুরুত্বপূর্ণ। সরকার তো আসলে আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, কিন্তু সরকারের বাকি সকল স্টেক হোল্ডারদের সাথে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কনসার্ন এবং বাকি যারা সরকারের উপদেষ্টা পরিষদের ইয়েতে আমরা এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। একা আসলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। এটা ওই ইভেন শপথের বিষয় হোক বা পুরো দক্ষিণ সিটি কর্পোরেশনকে ঘিরে গত 1-1.5 মাসের যেই পুরোটা বিষয়ই আমার একা সিদ্ধান্তের কোনো কিছু ছিল না, যেটা আসলে প্রজেক্ট করার চেষ্টা করা হচ্ছে যে আসিফ মাহমুদ ব্যক্তিগতভাবে, সেই সুযোগটা আমার নাই। আপনারাও তো হাউসে কাজ করেন, আপনারাও জানেন যে আপনার সুপেরিয়রের কাছে আপনি দায়বদ্ধ, অথবা আমরা উপদেষ্টা পরিষদের কাছে দায়বদ্ধ। এই বিষয়গুলো যখন আসে আমাদের উপদেষ্টা পরিষদের বিবিধ অংশে এজেন্ডার বাইরে এগুলো নিয়ে আলোচনা হয়, এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত আসে, এখানে আমি দায়িত্বে আছি, আমি সেটাকে ক্যারি ফরওয়ার্ড করি। এবং এক্ষেত্রে আরও যারা স্টেক হোল্ডার আছেন, যেমন আইন মন্ত্রণালয় আছে, আরও যারা আছে, সবাই এটাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য আসলে করে। এবং এই কথাটা তো শুধু আমি যে বলতেছি তা না, এই কথাটা তো ইশরাক ভাই উনি নিজেও বলেছেন যে উপদেষ্টা পরিষদে এটা নিয়ে আলোচনা হয়েছিল ওইখানে। তাহলে উনি কেন আমাকে ব্যক্তি হিসেবে আক্রমণ করছেন, আমার কাছে আসলে বিষয়টা একেবারেই বোধগম্য না। আমার মনে হয় যে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে, এবং এর কিছু প্রমাণও আমরা পেয়েছি। যেমন আমার জন্মস্থানের যিনি বিএনপির নেতা আছেন, তিনি এটাকে অনেকভাবে উস্কাচ্ছেন, বিভিন্ন লজিস্টিক্স সহায়তা করছেন। আবার দেখা গেছে যে যখন রাজনৈতিক দলের সাথে সরকারের একটা টেনশন ছিল, সেখানেও একটা পলিটিক্যাল টুল হিসেবে ওনাকে ব্যবহার করা হয়েছে। দেখা গেছে যে কেউ কেউ উষ্মা প্রকাশ করছিলেন যে আমরা সরকারের বৈঠকের সময় পাচ্ছি না, পাচ্ছি না, সেখানে সরকারকে একটা চাপ দেওয়ার টুল হিসেবে আসলে সেটাকে ব্যবহার করা হয়েছে। এবং এক ধরনের আপনারা দেখেছেন এটা কোন পর্যায়ে চলে গিয়েছিল, এটা যমুনার সামনে বিক্ষোভ অবরোধ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগের পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছিল। জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে দেশে একটা 5ই আগস্টের পরে অনেক ক্রাইসিস একটা সিচুয়েশন, মানে সেকেন্ড বিগেস্ট ক্রাইসিস আমরা ফেস করেছি, এবং সেটা আমরা আল্লাহর রহমতে আমরা উতরে এসেছি। তো এখানে আমি মনে করি যে জনাব ইশরাক হোসেন তিনি তরুণ প্রজন্মের একজন আইডল। আমরাও ওনাকে দেখেছি যে ওনার সাহসী কার্যক্রম, সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওনাকে মিসগাইড করা হয়েছে, মিসলিড করা হয়েছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, এবং সেটা এখনও করা হচ্ছে। এবং আমাদের আহ্বান থাকবে যে এই জায়গাগুলোতে আরও সতর্ক, আরও আলোচনার, যেহেতু সরকারের সাথে তো এখন রাজনৈতিক দলগুলো এই সরকারের অংশ, এবং এই সরকারগুলো রাজনৈতিক দলগুলোর কনসেনসাসের ভিত্তিতেই কিন্তু হয়েছে। আপনারা জানেন আমাদের লিয়াজু কমিটি প্রত্যেকটা দলের নেতাদের সাথে কথা বলে উপদেষ্টা পরিষদও ঠিক করেছে। তো আলোচনার ভিত্তিতেই যখন সব কিছু হচ্ছে, তাহলে এটা কেন নয়, আলোচনার ভিত্তিতেই তো হতে পারত। তো এটা আলোচনার পর্যায়ে না আসা এবং না আনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। যারা আসলে রিড করেছে বা আদালতে যে প্রক্রিয়াটা হয়েছে সেটা আপনাদের সবার সামনে হয়েছে, সেটার সাথে মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই। ইভেন নির্বাচন কমিশনের ট্রাইব্যুনালে প্রথম যেই রায়টা এসেছিল, সেখানেও কিন্তু স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না, এবং স্থানীয় সরকার বিভাগের প্রতি আপনারা যদি দেখেন আদালতের কোনো রায় কিন্তু স্থানীয় সরকার বিভাগের প্রতি নাই, যেটা বারবার বলার চেষ্টা করা হচ্ছে যে স্থানীয় সরকার বিভাগ আইনভঙ্গ করেছে, আমরা আইনভঙ্গ করেছি, আমরা আইনের কিছুই বুঝি না, বা মূর্খ টুর্খ অনেক কিছু বলতেছে। কিন্তু আদালতের কোনো একটা রায় স্থানীয় সরকার বিভাগের কোনো করণীয় সম্পর্কে উল্লেখ নাই।
আদালত আমাদেরকে বলে নাই যে স্থানীয় সরকার বিভাগ শপথ দাও, আদালত আমাদেরকে বলে নাই যে স্থানীয় সরকার বিভাগ এটা করো ওটা করো। আদালতের রায়টা দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের প্রতি, দুইটাই। আমাদের অ্যাপিলেট ডিভিশনেরটাও নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছিল, এর আগে যেটা নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল থেকে আসছিল সেটাও নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছিল। তো এখানে টেকনিক্যালি স্থানীয় সরকার বিভাগের আইন ভঙ্গ করার কোনো হয় নাই। এবং যেহেতু একটা জায়গায় বলা হচ্ছে যে গ্যাজেটের মেয়াদ শেষ হওয়ার আগে আমরা কেন শপথ দিই না, এটা আইনভঙ্গ হয়েছে। গ্যাজেটের মেয়াদটা বিচারাধীন থাকা অবস্থায় হয়েছে, এটা খুব স্পষ্ট। এবং এটা বোঝার জন্য খুব এক্সপার্ট হওয়ারও প্রয়োজন নেই, এটা আপনারাও বুঝেন গণমাধ্যমের কাছে, কারণ আমরাও কিছু কিছু বুঝি যে এটা সাবজুডিস অবস্থায় যেহেতু মেয়াদ শেষ হয়েছে সেখানে আমাদের আসলে করণীয় কিছু ছিল না। দেখুন, জনসেবাটা আমাদের সবসময় প্রায়োরিটি ছিল। এবং বিগত কিছুদিনের যদি দেখেন যে যখন এখানে ডেডলক সৃষ্টি করা হলো, তখন আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এবং প্রশাসক ওনারা ওয়াসা ভবনে মিটিং করে আসলে কার্যক্রম পরিচালনা করেছেন। এবং আপনারা যদি দেখেন যে ইভেন এই যে কোরবানির ঈদে কোরবানির বর্জ্য অপসারণ একটা বড় চ্যালেঞ্জ হিসেবে থাকে, 8 ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বর্জ্য অপসারণ করেছে প্রথম দফায়। পরবর্তীতেও আপনারা জানেন 3 দিন ধরে কোরবানি হয়, এটা একটা চলমান প্রক্রিয়া। তো নাগরিক সেবাটা সবসময় আমাদের প্রায়োরিটি 1। আমরা চেষ্টা করছি যে কোনোভাবে হোক এটা চালু রাখা, কারণ আপনারা জানেন মশক নিধন কার্যক্রম, আবর্জনা পরিষ্কার কার্যক্রম যদি চলমান না থাকে তাহলে ডেঙ্গুর প্রাদুর্ভাব সামনে আমরা শঙ্কা করছি আসছে। এছাড়াও অনেকগুলো চ্যালেঞ্জ আসলে হয়ে যায়, এটা দৈনন্দিন সেবার সাথে সম্পর্কিত। মানুষের একটা লাইসেন্স, একটা সনদ, মৃত্যু সনদ, জন্ম সনদ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের সাথে সিটি কর্পোরেশন, স্থানীয় প্রশাসন আসলে সম্পৃক্ত। সেটা আমরা চালু রাখার সর্বাত্মক চেষ্টা করছি। তবে আমাদের অ্যাসেসমেন্ট যেটা বললাম যে 40%-এর মতো এটা রিডাকশন হয়েছে এবং আরও আমরা সংখ্যা করছি রিডাকশন হবে। তবে এই ক্ষেত্রে আমাদের আবারও এটাই থাকবে, আহ্বান থাকবে যে আমরা যে যাই বলি আমরা আজকে সরকারে আছি, আপনারা বিরোধী দলে আছে, মানে বিরোধী দল বলতে রাজনৈতিক দল হিসেবে আছেন, আরও অনেক রাজনৈতিক দল আছে। সবার রাজনীতি করার কিংবা আমাদের এই দায়িত্বে থাকার একটা সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে আমাদের দেশের জনগণের নিরাপত্তা থেকে শুরু করে জনসেবা, জনকল্যাণমূলক কার্যক্রম, এগুলো হচ্ছে আমাদের, মানে এগুলোর জন্যই তো আমরা আছি। রাজনৈতিক দলের প্রয়োজনীয়তাটাও তো এটার জন্যই। তো সেই জায়গা থেকে জনগণের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে হলে আমাদের সকলকে দায়িত্বশীল আচরণ করার প্রয়োজন। সকলকে ওই যে অ্যাডামেন্ট যেই অবস্থান সেখান থেকে সরে এসে একটা কম্প্রোমাইজিং জায়গায় আসা প্রয়োজন ফর দ্য সেক অফ আওয়ার পিপল। এবং সেটার জন্য আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ ধৈর্যটা দেখাচ্ছি, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ পরিপক্কতার সাথে আচরণ করার চেষ্টা করছি। এবং সিদ্ধান্তগুলো আবেগের বশবর্তী হয়ে বা ব্যক্তিগত লাভের কথা চিন্তা না করে, বরং দেশের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে একটা প্রপার ফোরামে ডিসকাশন করে আসলে সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করছি। আমাদেরও প্রত্যাশা থাকবে। আমরা দেখেছি যে গতকালকে বিএনপি স্থায়ী কমিটির মিটিং থেকে বলা হয়েছে যে নিরুৎসাহিত করা হবে, এটাকে আমরা সাধুবাদ জানাই। তবে আমরা মনে করি যে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটাকে বন্ধ করাটা আমাদের এই সরকারের অংশীজন বিএনপির একটা দায়িত্ব। এবং আমরা আশা করছি তারা সেটা করবেন এবং এই যে ডেডলক সৃষ্টি হয়েছে, মানুষের যেই সেবা নিতে ভোগান্তি সৃষ্টি হয়েছে সেটা অতি দ্রুত নিরসন হবে। যেহেতু মানে আমার সেবা বিঘ্নিত হচ্ছে, আমার কথা বিবেচনা করে আপনার পক্ষ থেকে স্পেসিফিকভাবে কোনো আলোচনার একটা জায়গা তৈরি হতে পারে, আলোচনার মধ্যে আপনি নেবেন। সরকারের বিভিন্ন পর্যায় থেকে আসলে আলোচনার উদ্যোগ এখন না, প্রথম সময় থেকে নেওয়া হচ্ছে। কিন্তু যেটা আমি বললাম যে প্রথমে এই আন্দোলনটা ইগনাইট করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, কারণ আপনারা জানেন সব কিছু আলোচনার ভিত্তিতে হচ্ছে। অনেক বড় বড় ডিসিশন হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনাল কমিশন হবে কি না, তারপরে 70 অনুচ্ছেদের বিষয়ে ডিসিশন হচ্ছে, মানে এগুলো তো হিস্ট্রিক্যাল ডিসিশন হচ্ছে। তো এই একটা ছোট বিষয় আলোচনার ভিত্তিতে সমাধান করা যায় না, এটা আমি কখনোই বিশ্বাস করি না। তবে প্রথম দিকে এটাকে আলোচনার পথে না নিয়ে এটাকে এক ধরনের স্যাবোটেজের দিকে নিয়ে যাওয়া হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটাকে ব্যবহার করা হয়েছে। আমি বলবো এখানে আমি আবারও বলেছি যে জনাব ইশরাক হোসেনের ইন্টেনশন নিয়ে বা নিয়ে আমি এখনও পজিটিভলি ভাবতে চাই। আমি মনে করি যে ওনাকে মিসগাইড করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। এবং আপনারা যদি দেখেন যে কিছু কিছু জিনিস পরবর্তীতে হওয়ার পরে এখন আর সেরকম অ্যাটেনশনটা না থাকার কারণে এটাই, কারণ উদ্দেশ্য হয়তো চরিতার্থ হয়ে গিয়েছে বা হওয়ার প্রসেসে আছে। তো সেই জায়গা থেকে আমাদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। যারা আমরা তরুণ প্রজন্মের, যাদের প্রতি তরুণ প্রজন্ম ভরসা রাখে, যারা আমরা প্রতিনিধিত্ব করি, তাদের আরও বেশি নিজেদের জায়গা থেকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত।
কারণ আমরা তো একটা ওল্ড সেটেলমেন্টের কথা সবসময় বলি যে ওল্ড যেই পলিটিক্যাল নেগেটিভ প্র্যাকটিস ওইটা থেকে আমরা বের হয়ে আনার জন্যই নিজেদেরকে প্রস্তুত করতে চাই। এটা আমি দলমত নির্বিশেষে সবার জন্য বলছি, সব রাজনৈতিক দলেই তরুণ আইডলরা আছেন, তরুণদেরকে যারা লিড দেন, প্রতিনিধিত্ব করেন তারা আছেন। তো সেই জায়গা থেকে আমাদের আরও দায়িত্বশীল, আরও পরিপক্ক আচরণ, আরও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আরও দায়িত্বশীল হওয়া উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।